2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি তেহরানের। শুক্রবার থেকে ইসলামাবাদের শান্তি আলোচনা। দিনের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি তেলের বাজারে বড় দরপতন, ঊর্ধ্বমুখী শেয়ার বাজারগুলো। যুদ্ধ থামলেও বাংলাদেশে কমেনি জ্বালানি সংকট। পাম্পে এখনো দীর্ঘ সারি, কোথাও কোথাও জ্বালানি মিললেও অধিকাংশতেই নেই সাইনবোর্ড। কাঁচামাল সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি। জরুরি ভিত্তিতে বিকল্প দেশ থেকে তেল আমদানির চেষ্টা। অজিত দোভাল, জয়শঙ্কর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ডক্টর খলিলের। দিল্লি থেকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক ফ্লাইটে যাবেন মরিশাস। এবং রাজধানীর অবৈধ উচ্ছেদ নিয়ে চোর পুলিশ খেলা। পুলিশের অভিযানে দখলমুক্ত ফুটপাত সাথে সাথে চলে যাচ্ছে ফের দখলে। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। দুই পক্ষের হুঁশিয়ারি, হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য কার্যকর হচ্ছে এ যুদ্ধবিরতি। একই সঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে তেহরান। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক হানাহানি, জীবন ও সম্মত ক্ষয়ের পর যুদ্ধবিরতির ঘোষণা এলো। 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তার বিরতি টানা হলো 2 সপ্তাহের জন্য। এই ঘোষণার পর স্বস্তি ফিরেছে ইরানের সাধারণ মানুষের ভেতর। তারা তেহরানের রাজপথে নেমে উল্লাস প্রকাশ করছেন। হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ একটা পথ। এটা বন্ধ থাকলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়বে। তাই দ্রুত উত্তেজনা কমানো খুব জরুরি। 2 সপ্তাহ সময় দেয়া হয়েছে। এটা একটা বড় সুযোগ, কিন্তু এই সময়ের মধ্যে যদি কোনো সমাধান না আসে, তাহলে পরে পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে। এ বিরতির এই সময় স্থায়ী শান্তির জন্য আলোচনা শুরু হবে শুক্রবার। মধ্যস্থতা করবে পাকিস্তান। যুদ্ধবিরতি নিয়ে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল ওসিম মুনিরের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে। এদিকে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের দেয়া 10 দফা প্রস্তাব এখন আলোচনার টেবিলে, যেখানে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরানোর দাবি। নির্দিষ্ট নিয়ম মেনে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে তেহরান। এদিকে ইরানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও। লেবাননে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধবিরতি ঘোষণা হলেও লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফলে শান্তির আশা জেগেও চিন্তার ভাঁজ প্রবাসীদের মধ্যেও। এই বিষয়ে আরও জানাতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর রহমান টিটু। টিটু, হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রাখার খবরে লেবাননে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী আপনাকে। দেখুন, 2024 সালের যুদ্ধবিরতির পরেও কিন্তু লেবাননে আইডিএফ বা ইসরায়েলি যে সেনাবাহিনী, তারা কিন্তু মুহুর্মুহু আক্রমণ করেছেন। বিশেষ করে দক্ষিণ লেবাননে তারা কিন্তু তাদের 2024 সালের পর যুদ্ধবিরতির পরেও কিন্তু তারা এই আক্রমণ অব্যাহত রেখেছিলেন। তাই আমি বলতে চাই, তারা কিন্তু বিভিন্ন স্থাপনায় এবং বিভিন্ন গাড়ি লক্ষ্য করে 2024 সালের পরে থেকে আক্রমণ করেছেন। বর্তমানে যে যুদ্ধবিরতি হয়েছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটি যুদ্ধবিরতির বাইরে রেখেছেন লেবাননকে।
বিশেষ করে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ যে বৈরুত দক্ষিণ তাহিয়া জুনুবিয়া বলা হয়, সেখানে কিন্তু 2025 সালের দীর্ঘ 1.5 মাসের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু প্রায় 1,500-এর অধিক লেবানি সহ বিভিন্ন অভিবাসীরা নিহত হয়েছেন। বাংলাদেশে এ পর্যন্ত কোনো অভিবাসী এ পর্যন্ত নিহত হয়নি, তবে একজন আহত হয়েছেন দক্ষিণ লেবাননের একটি বিল্ডিং এ আক্রমণ করার পর তিনি কিন্তু আহত হয়েছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি দীর্ঘ 1.5 মাস যুদ্ধের কারণে প্রায় 3 শতাধিকের অধিক প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন, যারা বিভিন্ন স্থানে এখন আশ্রয় নিয়ে আছেন। তাদের দীর্ঘ 1 মাস পরে 1-1.5 মাসের কারণে তাদের কিন্তু আর্থিক সংকট দেখা দিয়েছে, যার কারণে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারের অনুমতিতে তারা কিন্তু তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে এই যুদ্ধবিরতি যদি লেবাননে কার্যকর না হয়, তাহলে প্রবাসী বাংলাদেশিরা যারা ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন, তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কিন্তু যে আর্থিক অর্থটুকু তাদের সংগ্রহিত ছিল, সে অর্থটুকু কিন্তু ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আপনারা জানেন লেবাননে যারা আছেন তারা কিন্তু প্রতি মাসে মাসে তাদের পারিবারিক সচ্ছলতার জন্য বেশ কিছু টাকা তারা দেশে পাঠিয়ে দেন। অল্প কিছু সংখ্যক টাকা কিন্তু তাদের হাতে রাখেন। এই যুদ্ধ কারণে কিন্তু অনেক প্রবাসী তাদের যে সঞ্চয় ছিল, সেই সঞ্চয়টুকু তো তারা খরচ করে ফেলেছেন। যদি এই যুদ্ধটুকু আরো দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন অভিবাসী যারা আছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা কিন্তু আর্থিক সংকট সহ বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন এবং তারা কিন্তু প্রবাসীদের পাশে থাকবেন বলে বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে। কিন্তু আমি যেটুকু বলতে চাই, এই যুদ্ধবিরতি যদি লেবাননে কার্যকর না হয়, তাহলে কিন্তু লেবাননের পরিস্থিতি আরো খারাপ হবে এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসকে কিন্তু লেবাননের প্রবাসীদের বিষয়ে আরো উদ্বিগ্ন এবং আরো ভালো ভূমিকা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বিশ্ব অর্থনীতিতে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সামরিক সমঝোতার পর আন্তর্জাতিক বাজারে বড় দরপতন হয়েছে জ্বালানি তেলের। একই সঙ্গে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বৈশ্বিক শেয়ার বাজারগুলো। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী 2 সপ্তাহের জন্য পুনরায় খুলে দেওয়ার পরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। একই দিনে WTI ক্রুডের দাম ব্যারেলে 15% বেশি কমেছে। তেলের এই দরপতনের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজারগুলোতেও। বাজার থেকে যুদ্ধকালীন ঝুঁকি কমে যাওয়ায় প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি খাতের শেয়ারের দামও বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই 14 দিনের মধ্যে স্থায়ী কোনো কূটনৈতিক সমাধান না এলে বিশ্ব অর্থনীতিতে ফের দেখা দিতে পারে অস্থিরতা। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এবং এর পাল্টা জবাবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান, লেবানন আর ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। এই সংঘাতে খেসারত দিতে হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকেও। যুদ্ধের ছোবল থেকে রক্ষা পায়নি সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। মধ্যপ্রাচ্য জুড়ে ধ্বংসযজ্ঞের চিত্র শিউরে ওঠার মতো। সংঘাতে সবচেয়ে বেশি মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান ও লেবানন। ইরানের সর্বোচ্চ নেতার প্রাণহানি সহ কয়েক হাজার সামরিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে 13,000-এর বেশি স্থাপনা। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বৈরুত সহ বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। ইসরায়েলকেও সামলাতে হয়েছে হাজার হাজার রকেট ও ড্রোন হামলা, বাজাতে হয়েছে রেকর্ড সংখ্যক এয়ার রেড অ্যালার্ট, ঘটেছে প্রাণহানি। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 17টি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান।
শুধু সরাসরি যুদ্ধে অংশ নেওয়া দেশগুলোই নয়, ইরানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরব, ইউএই এবং বাহরাইন। আবুধাবির পেট্রোকেমিক্যাল প্লান্ট, বাহরাইনের বাপকো এনার্জিস এবং সৌদি আরামকো রিফাইনারিতে ভয়াবহ হামলা বিশ্ব জ্বালানি বাজারকে চরম সংকটে ফেলেছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বাধাগ্রস্ত হয়েছে বিশ্বের প্রায় 20% সামুদ্রিক তেল সরবরাহ। মধ্যপ্রাচ্যে যে আগুনের সূত্রপাত হয়েছিল 14 দিনের যুদ্ধবিরতিতে, তা সাময়িক শান্ত হলেও পুরোপুরি নেভেনি। পরাশক্তিগুলোর এই ভূরাজনৈতিক দ্বন্দ্বে একদিকে যেমন ইরান, লেবানন ও ইসরায়েলে ঘটেছে চরম মানবিক বিপর্যয়, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে হামলায় তৈরি হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা আসলেও রাজধানীর তেলের পাম্পগুলোর চিত্র এখনও বদলায়নি। আগের মতোই মোটর সাইকেল ও ব্যক্তিগত সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন। হরমুজ প্রণালী ব্যবহার করা গেলেও দেশের জ্বালানি সংকট কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে এখনও শঙ্কা আর অনিশ্চয়তা তেল গ্রাহকদের মধ্যে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা শুধু তেলের জন্যই। এতে যেমন অপচয় হচ্ছে সময়, তেমনি কর্মক্ষেত্রেও প্রভাব পড়ছে ব্যাপক। এরপরও প্রত্যাশা করছেন দ্রুত সংকট নিরসন করে স্বাভাবিক পরিবেশ তৈরি করবে সরকার। আর এই যুদ্ধের কারণে যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে তা সরকারের কঠোরভাবে হস্তক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন কেউ কেউ। কিন্তু স্বস্তি তো পাম্পে তারা যদি সিন্ডিকেট করে তাহলে হবে কই থেকে? যুদ্ধ বন্ধ হয়েছে এখন মাত্র শুনলাম না, কিন্তু বন্ধ হইলে কি হয়েছে? আমাদের তো কিছু উন্নত হয় নাই এখনো। আমাদের মনে একটা শঙ্কা আছে যে কতদিন টাইম লাগতে পারে বা আদৌ কি স্বাভাবিক হবে কিনা। এত সংকট তো হওয়ার কথা না। আর আমাদের দেশের তেল আমি নিশ্চিত যে রিজার্ভ হয়েছে ব্যক্তিগতভাবে। তাছাড়া রাস্তাঘাটে দেখেন এখন যানজট কম, গাড়ি ঘোড়া কম, এতটা তেলের ক্রাইসিস হবে বলে আমি মনে করি না। একমাত্র সরকারের পক্ষেই সম্ভব, কারণ ওনারাই ভালো করে জানে যে এটা আসলে কবে নাগাদ যে স্বাভাবিক হবে। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলো, বিশ্ববাজারে জ্বালানির তেলের দামও কমলো। রাজধানীর ফিলিং স্টেশনে এর কোনো প্রভাব দেখছেন কিনা, কি চিত্র দেখছেন আপনি? সার্বিক পরিস্থিতি জানাবেন। নিশ্চয়ই সকাল থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছে তেলের পাম্পগুলোতেও রাজধানীতে যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনগুলো অপেক্ষমান যে তেল গ্রাহকরা দীর্ঘ সময় তারা অপেক্ষা করছে, সেই চিত্রটা প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়নি। যেহেতু পরিবর্তন হয়নি প্রেক্ষাপটটা, সেক্ষেত্রে তেলের যে যুদ্ধবিরতি চলছে 2 সপ্তাহের জন্য, এর পাশাপাশি হরমুজ প্রণালীতে যে সরবরাহ কিংবা হচ্ছে যেটা খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী, তারপরেও যে দেশে আমাদের এই বাংলাদেশের যে তেলের পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। সেই বিষয়গুলো কিন্তু এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, যারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারপর তেল পাচ্ছেন না, তারাই কিন্তু আসলে বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তেলের দামও কমেছে, সেই প্রেক্ষাপটে আসলে কতটা পরিবর্তন হয়েছে বা পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও তেলের পাম্প বা পেট্রোল কিন্তু আগের দামই নিচ্ছে। এমনকি এই আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সোনার বাংলা ফিলিং স্টেশন। এখানে মূলত 4 লিটার করে দিচ্ছে, মানে 500 টাকার দেওয়া হচ্ছে। এমনকি পাশের আরেকটি তালুকদার ফিলিং স্টেশন, সেটা কিন্তু তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে। এরকমভাবে রাজধানীর অনেক পাম্পই কিন্তু এখন বন্ধ, যেগুলো সচল আছে সেখানেও উপচে পড়া চাপ, এমনকি যানবাহনের যে চাপ সেটা কিন্তু লক্ষণীয়। আমরা দেখেছি যে এই তেলের পাম্পের যে লাইনটা সেটা কিন্তু একেবারে মোহাম্মদপুর থেকে শুরু করে আরও অন্যান্য জায়গা পর্যন্ত চলে গেছে। তার মানে দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই যানবাহনের যে লাইন, দীর্ঘ লাইন, সেটা কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি আমি যদি একটু জানতে চাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন ভাই? 2 ঘন্টার মতো প্রায়। 2 ঘন্টা? জি। কত টাকা তেল দিচ্ছে? 500 টাকা তেল দিচ্ছে। আচ্ছা, আজকে তো যুদ্ধবিরতি মানে ঘোষণা করা হয়েছে সকালবেলা, সেক্ষেত্রে কি কোনো প্রভাব পড়েছে কিনা? সেক্ষেত্রে বলতে দাম কমেছে, তেলের দাম কমেছে কিনা সেটা বলতে পারি না, শিওর আমি। আগেরটাই আছে, প্রভাবটা এখনো না না, এই প্রভাবটা এখনো পড়ে নাই। আশা করি সামনে ঠিক হবে আস্তে আস্তে। জি, আল্লাহ হাফেজ। তো শুনছিলেন শ্রাবন্তী, যে আসলে যেটা বলছিলাম যে তেলের দাম কমলেও বা যুদ্ধবিরতি হওয়ার পরপরই যে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটা কিন্তু আসলে সময় লাগবে। এটা কিন্তু সকাল থেকেই যারা ভোক্তা রয়েছেন, তেল গ্রাহক রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এখন কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সেই বিষয়টা আসলে জোরালোভাবে দেখভাল করার জন্য সরকারের প্রতি আহ্বান বা দাবি জানিয়েছেন এই ভুক্তভোগীরা। তো দেখা যাক আসলে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে অ্যাপের মাধ্যমে তেল দেওয়ার কার্যক্রম। এছাড়া কয়েক জেলায় বিভিন্ন পাম্পে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন কৃষকেরা। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন পাম্পে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। অ্যাপের মাধ্যমে বৈধ নম্বর প্লেট ও লাইসেন্সধারী মোটর বাইক চালকরা নিজের বাইকের নম্বর দিলে তাকে পরিমাণ মতো তেল দেওয়া হবে। এদিকে রাজবাড়ীতে পাম্পে এসে ডিজেল না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকেরা। তারা বলছেন, ধান আর পাটের মৌসুমে ডিজেল সরবরাহ নিশ্চিত না করা হলে ব্যাহত হবে উৎপাদন। তবে পাম্প থেকে তেল নিয়ে লুটপাটের অভিযোগও করছেন কৃষকেরা। চুয়াডাঙ্গার বিভিন্ন পেট্রোল পাম্পে বাড়তি চাহিদার কারণে পরিস্থিতি সামাল দিতে বেগ পাচ্ছে প্রশাসন। পাম্পগুলোতে উপচে পড়া ভিড়ের কারণে কোথাও কোথাও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। তেল পাচ্ছি না, যেখানেই যাচ্ছি বলছে নাই, কিংবা থাকলেও কি অনেক ক্রাইসিস। পর্যাপ্ত পরিমাণে দরকার, আমরা সে পর্যাপ্ত পরিমাণে আমরা তেল পাচ্ছি না। চাষিদের একটা ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আমরা হিমশিম খাচ্ছি এই চাষিদেরকে মোকাবেলা করার জন্য, এবং যে তেলটা পাচ্ছি বেশিরভাগ চাষিদেরকে দিয়ে দিতে হচ্ছে। সকাল 5টায় এসেছি আর সন্ধ্যে 6টায় গিয়ে তেল পাইনি। ওই দায় থেকে বলি তেল শেষ। কাঁচামালের সংকটে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বর্তমানে যে পরিমাণে মজুদ ও পাইপলাইনের তেল রয়েছে তা দিয়ে উৎপাদন চালু রাখা সম্ভব হবে মাত্র কয়েকদিন। বিপিসি কর্মকর্তারা জানান, ইস্টার্ন রিফাইনারি যাতে বন্ধ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তেল আমদানির চেষ্টা চলছে। দেশে বছরের জ্বালানি তেলের চাহিদা প্রায় 72 লাখ টন। এর মধ্যে 92% চাহিদা মেটাতে হয় আমদানি করে, আর 8% পাওয়া যায় স্থানীয় উৎস থেকে। সরবরাহ করা জ্বালানির মধ্যে 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত 35 দিনে অপরিশোধিত তেল নিয়ে কোনো জাহাজ না আসায় ফুরিয়ে এসেছে ইস্টার্ন রিফাইনারির কাঁচামাল। এখন ব্যবহারযোগ্য মাত্র 20,000 টন অপরিশোধিত তেলের মজুত আছে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে পরিশোধনাগারটি। আগামী হয়তো 10 তারিখ পর্যন্ত চলতে পারে, বাট এর মধ্যেও যেহেতু খুব লো ফিডে চলতেছে, যে কোনো সময় এটা লো ফিডে চললে একটু রিস্কও চলে আসে, এবং এই রিস্কের কারণে যদি ঝামেলা হয় তাহলে যে কোনো সময় বন্ধ হতে পারে, আর না হলে বড় জোর আর 10 তারিখ পর্যন্ত চলবে। ইস্টার্ন রিফাইনারিতে কাঁচামালের সংকট হওয়ায় সরকার বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করছে। পার ডে আমার 1 লাখ মেট্রিক টন যদি ক্রুড আসে, তো এখানে ধরেন আমরা 36,000 মেট্রিক টন শুধু ডিজেল পাই। যে মজুদ রয়েছে এটা দিয়ে আরো 10 দিন চলবে, আর আমাদের নেক্সট কার্গোটা চলে আসবে মে ফার্স্ট উইক। চলতি মাসে অপরিশোধিত তেলের চালান নিয়ে আর কোনো জাহাজ আসবে না চট্টগ্রাম বন্দরে। যে জাহাজের শিডিউল আছে সেটি আসতে পারে 1 মে। এদিকে এসপিএম কমিশনিংয়ের সময়ে পাইপলাইনে জমা থাকা 5,000 টন ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে আনা হচ্ছে। ঠিকমতো যদি ফিনিশ প্রোডাক্টও আনতে না পারে তাহলে জ্বালানি সমস্যা অবশ্যই হবে, এবং সেক্ষেত্রে আমাদের আরও কৃচ্ছতা সাধনের পথে যেতে হবে। আমাদের যেমন অফিস আদালত বন্ধ করার প্রয়োজন হতে পারে, অনেক কিছু সেক্টর ওয়াইজ ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিতে হতে পারে। বিষয়টি জানতে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাতকে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিজেল সংকটে কৃষিকাজ নিয়ে বিপাকে গাইবান্ধার কৃষক। ফসল ঘরে তোলার সময় হলেও ঠিক সময়ে সেচ দিতে না পারায় ক্ষতির শঙ্কায় দিন গুনছেন তারা। চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। জ্বালানি সংকটে অচল হয়ে পড়েছে ডিজেল চালিত সেচ পাম্প, নলকূপ ও কৃষি যন্ত্রপাতি। মাঠভরা সবুজ ধানের পরিচর্যায় কৃষকের ব্যস্ত থাকার কথা ছিল গাইবান্ধার বিস্তীর্ণ জনপদে, কিন্তু পানির অভাবে ফেটে চৌচির জমিতে অলস পড়ে আছে সেচ যন্ত্র। জেলা জুড়ে এখন এমন হাহাকার, বিশেষ করে বোরোর ভরা মৌসুমে ডিজেলের ঘাটতি দেখা দেয় চরম বিপাকে কৃষক। পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। নির্ধারিত দামের চেয়ে 50 থেকে 80 টাকা বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছে খোলা বাজারে। তেল নেমে যায়, ঘুরে আসে, জমি মনে করো সব শুকনাত পড়ে গেছে। এখন তেল কিনতে গেলে 160, 140, 150 এরকম কেনা লাগে, তারপরও হয়রান হওয়ার লাগতেছে। 150 টাকা
60 টাকা 70 টাকা কিভাবে কৃষকে আবাদ করবে? চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। আমার ডিজেল আবাদ হচ্ছে না, আমরা ডিজেল চাই। কেন আমরা ডিজেল পাই না? কেন ডিজেল সিন্ডিকেট হয়? ডিজেল পাচ্ছি না, এখন কি করব? ধান মাঝিকে যাচ্ছে তো পানীয় ভাবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত অভিযান চলছে বলে জানান জেলা প্রশাসক। আমরা আমাদের প্রত্যেকটি ফিলিং স্টেশনে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। যারা অবৈধভাবে মজুদ করার জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সময় মতো সেচ দিতে না পারা আর বাড়তি খরচের বোঝা সব মিলিয়ে চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে বড় সংশয়। ডিবিসি নিউজ ডেস্ক। 2 দিনের সফরে ভারতের রাজধানী দিল্লিতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার বিকেলে তিনি দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সেখানে তাকে স্বাগত জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এবং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগদানের আগে ভারত সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। তার সফর সঙ্গী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দিল্লি থেকে একই ফ্লাইটে কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ 12ই মে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 21শে এপ্রিল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, মনোনয়নপত্র বাছাই 22 ও 23শে এপ্রিল, আপিল দাখিল করা হবে 26শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29শে এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে 30শে এপ্রিল। শেরপুরে 3 এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনকাল। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। শেরপুর 3 ও বগুড়া 6 সদর আসনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স পাঠানো হচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরবরাহ করা হবে। মঙ্গলবার সকাল 7টায় শেষ হয় প্রার্থীদের প্রচার কার্যক্রম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 থেকে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা 17 আসন রেখে বগুড়া আসনটি ছেড়ে দেন। এদিকে শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসনে 128টি ভোট কেন্দ্র এবং ভোটার 4,13,000-এর বেশি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার সময় এক প্রার্থীর মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, তাদের মধ্যে এটি ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ। হাবের সংক্রমণ ছড়াচ্ছে প্রতিদিন, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। জেসি, কেমন দেখছেন আজকের পরিস্থিতি? হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। শ্রাবন্তী, আপনি জানেন যে মার্চ থেকে যে হামের প্রকোপ শুরু হয়েছে সে প্রকোপ কিন্তু এখনো চলছে এবং ইতিমধ্যে দেশের 56টি জেলায় হামের প্রকোপ ছড়িয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, সে তথ্য বলছে যে মার্চের 15 তারিখ থেকে আজ পর্যন্ত 21 জন শিশু নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে এবং হাম সন্দেহে প্রাণ হারিয়েছে ইতিমধ্যে 128 জন শিশু। কাজেই হামের পরিস্থিতি কিন্তু আসলে উদ্বেগজনকই বলা যায়। আমরা এই মুহূর্তে যে ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে রয়েছি, সেখানে আমরা শিশুদের যে হামের বিশেষ ওয়ার্ড স্থাপন করা হয়েছে সেখানে গিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে 1 বছরের নিচে প্রচুর শিশু এখানে ভর্তি রয়েছে। কিছুক্ষণ আগে এখানকার যিনি অ্যাডমিন অফিসার রয়েছেন তিনি আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে 16ই মার্চ থেকে তারা এখানে হামের রোগীদের চিকিৎসা দিচ্ছেন এবং এ পর্যন্ত তারা 774 জন রোগীকে চিকিৎসা দিয়েছেন। আর আজ এই মুহূর্তে হাসপাতালে 280 জন হামের রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে তাদের যে 56 বেডের যে আইসিইউ রয়েছে সেখানে 41 জন
শিশু আইসিইউতে ভর্তি রয়েছে। এছাড়া তিনি আরো জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 92 জন শিশু এখানে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর তিনি জানিয়েছেন যে এখানে আসলে পর্যাপ্ত সংখ্যক শয্যা রয়েছে, এখানে আইসিইউ স্বল্পতাও নেই। কাজেই অন্যান্য হাসপাতালে আমরা হামের রোগীদের ক্ষেত্রে যে সংকট দেখেছি, যে তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছে, হাসপাতালে করিডোরে চিকিৎসা নিচ্ছে, এখানে অন্তত সেই সমস্যাটি আমরা দেখিনি। প্রত্যেকটি শিশু অভিভাবক এখানে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছে এখানকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। চিকিৎসকরা বলছেন যে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, কাজেই তারা আশা করছেন যে ধীরে ধীরে এই হামের প্রকোপ অতি দ্রুত। জেসি, আপনাকে ধন্যবাদ। ডিএমপি টানা 5 দিন উচ্ছেদ অভিযান চালিয়ে রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করলেও আবারও হয়ে যাচ্ছে দখল। উচ্ছেদের পরপরই সেখানে চৌকি টেবিল বসিয়ে ভেঙে দেয়া দোকানপাট মেরামত করে আগের মতোই চলছে ব্যবসা। পুলিশ বলছে পুরোপুরি দখলমুক্ত করতে আবারও মাঠে নামবে ডিএমপি। আর সিটি কর্পোরেশন বলছে টিকিট কাউন্টার সহ এখনও যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে 1 এপ্রিল থেকে টানা 5 দিন অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। লক্ষ্য ছিল হকার ও অবৈধ দখলদার সরিয়ে পথচারীর জন্য ফুটপাত উন্মুক্ত করা। কিন্তু অভিযান শেষ হতে না হতেই পুরনো চিত্রে বেশিরভাগ সড়ক ও ফুটপাত। সরেজমিনে দেখা যায় একদিকে চলছে উচ্ছেদ, অন্যদিকে দখল নিচ্ছেন হকাররা। ভেঙে দেয়া দোকান মেরামত করে আবার বসছে ব্যবসা। নিউ মার্কেট, গুলিস্তান, মগবাজার, বাংলা মোটর, ঢাকা মেডিকেল, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। তবে কিছু জায়গায় দখলমুক্ত রয়েছে ফুটপাত। ফুটপাতের উপর দোকানপাটের কারণে আমাদের সাধারণ জনগণের চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফুটপাত দখলমুক্ত থাকলে ভালো, পরিবেশ ভালো হয়, ক্লিন থাকে। দখলমুক্ত হওয়াটা খুবই জরুরি, খুবই দরকার, না হলে দেখা গেছে আরও সমস্যা হতে পারে। ক্লিয়ার করে দিয়ে গেল, এর 1 ঘন্টা পরে দেখা গেল আবার সেই আগের মতো আস্তে আস্তে ওই যে কিছু চৌকি নিয়ে গেছে ওইগুলো আবার মেরামত শুরু করছে, যার যার পজিশন আবার দখল করছে। এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর থেকে আমরা এখন আগে থেকে অনেক বেশি স্বস্তিতে আছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার চিত্র ভয়াবহ। সেখানে ফুটপাত ও সড়ক দখল করে আছে শত শত দোকান। দোকানীদের দাবি বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা হলে হুমকিতে পড়বে তাদের জীবিকা। 18 থেকে 20 বছর ধরে আমি এটা করতেছি, শিখছি, এটা অন্য কি করব আমি। যারা ফুটপাতে দোকানদারি করে রে দেশের নাগরিক ন। রাস্তায় এটা আমি জানি বেআইনি, কিন্তু আমার পেট বাঁচার তাগিদে আমি সেখানে বসছি। হকার উচ্ছেদ করতে হলে সরকার হকারদের পুনর্বাসন দেওয়া হবে। আপনি আগে বিকল্পটা ব্যবস্থা করেন, তারপর তাকে উচ্ছেদ করেন। ডিএমপি জানায় 1 সপ্তাহ আর উচ্ছেদ অভিযান চালানো হবে না। আগের উচ্ছেদ করা স্থানগুলোই ধরে রাখার চেষ্টা করা হবে। 5 দিনের অভিযানে 405টি মামলা দেওয়া হয়েছে এবং 96 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আবার প্রয়োজন হলে এই অভিযান পরিচালনা করা হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন চলাচল স্বাভাবিক রাখতে করণীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। হকার ভাই যারা আছেন তারাও যাতে আমাদেরকে যদি সহযোগিতা না করেন, আমরা তো বলছি যে তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা যেটা করতে চাই, হলিডে মার্কেট করতে চাই। বিকেলে 5টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত আমরা নৈশকালীন মার্কেট করতে চাই। ফুটপাত এটা উচ্ছেদ করতেই হবে, কারণ হলো জনগণের কাছে কিছু কমিটমেন্ট আছে। আন্তঃজেলা বাস সার্ভিসের কিছু জায়গায় দেখবেন আপনার যেগুলো নাইট কোচ বলে, সেখানে কিছু রাস্তা কিছু কাউন্টার আছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো কাউন্টার আমরা নোটিশ দিয়ে উঠিয়েও দিয়েছি। সিটি সার্ভিস যেগুলি সেগুলো আপনি ঠিকই বলেছেন, কিছু কিছু জায়গায় আছে, তাদের সাথে একই দিনই কিন্তু আমরা কথা বলেছি। সংশ্লিষ্টরা বলছেন অভিযান নয়, স্থায়ী পুনর্বাসনই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বিএসএফ এর গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে সীমান্ত পিলারের কাছে ভারতের ভূমিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান আলী হোসেন সহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপারের উদ্দেশ্যে ধবলগুড়ি সীমান্ত দিয়ে ভারতের সীমান্তে পিলারের কাছে যান। এ সময় বিএসএফ এর 7 গ্রাম ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। অন্যরা পালিয়ে যেতে পারলেও আলী হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের মাথাভাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজবুল হক জানান, বিজিবি মরদেহ ফেরতের জন্য পতাকা বৈঠকের ডাক দিয়েছে।
11 এপ্রিল হতে যাচ্ছে বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন নির্বাচন 2026-28। এ উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটনে উইংস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের উদ্যোগে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সমর্থনে অনুষ্ঠিত হয় প্যানেল পরিচিতি, নির্বাচনী ইশতেহার উপস্থাপন ও গালা নাইট। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হতে যাওয়া এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় এগিয়ে আছে সম্মিলিত পরিষদ। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবরারুল আলম জানান, নির্বাচিত হলে ব্যবসা সহজ করা ও ব্যবসা বান্ধব নীতিমালা প্রণয়ন করা হবে। দক্ষ জনবল তৈরিতে শিপিং ও লজিস্টিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান বাফার সাবেক প্রেসিডেন্ট মাহবুবুল আনাম। এই খাতকে আরও গতিশীল করার কথা বলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সৈয়দ মোহাম্মদ বখতিয়ার। লায়ন কর্পোরেশন জাপান এবং কল্লোল লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু করেছে লায়ন কল্লোল লিমিটেড। 3.3 হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত এই প্ল্যান্টে ডিশওয়াশিং লিকুইড, টুথব্রাশ সহ বিভিন্ন হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন করা হবে। শিমিজু কর্পোরেশনের নকশা ও নির্মাণে গড়ে ওঠা এই কারখানায় গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ উৎপাদন ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 2022 থেকে দেশজুড়ে উন্নত মানের গৃহস্থলী ও পার্সোনাল কেয়ার পণ্য সরবরাহে লায়ন কল্লোল কাজ করছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।